নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল কিসের মুখ দেখলে? আসলে ওটা আমি হেনা দিয়েছিলাম গতকালকে। তো হেনাটা অনেক দিন পর যেহেতু দিচ্ছি, চুল উঠে উঠে একেবারে শেষ হয়ে যাচ্ছে। তো অনেক দিন পর দিয়েছিলাম, তাই পরিমাণটা বুঝতে পারিনি, অনেকটা থেকে গেছিলো। তাই ভাবলাম আজকে যেহেতু রবিবার আছে, তাহলে আজকেও দিয়ে দিই। ছেলে যেহেতু স্কুল ছুটি আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সকালে বের করে রাখলাম, পরে দেবো। এই যে ছেলের জন্য একটু নিম পাতার জল করলাম, ওর চোখের কোনোয় না কিছু একটা হয়েছে। এবার যখনই ওর গায়ে কোনো র্যাশ বা কিছু একটা বেরায়, তখনই আমরা নিম পাতার জলে স্নান করাই। তারপরে কিন্তু 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তো এদিকে নিম পাতাটা ফোটানো হয়ে গেছে, এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি, ওদিকে কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন বাজে মোটামুটি 8:15-20 মতো। এখানে অনেক জামা কাপড় ছিল, অনেক বলবো না, সরি। গতকালকে যে গঙ্গার ঘাটে বেড়াতে গেছিলাম, সেখান থেকে আসার সময় ভিজে গেছিলাম, আর রাস্তায় তো জল জমে গেছিলো। এবার ছেলের জুতো জামা সব নোংরা হয়ে গেছিলো, আমারও হয়েছিল। তাই কালকে এসে কিন্তু খুলে রেখেছিলাম, তাই আজকে এখন আপাতত কেচে দিলাম, সকাল সকাল শুকিয়ে যাবে সেই বলে। আর এখানে বেশ সুন্দর কিন্তু বৃষ্টি হচ্ছে। আমাদের যেখানে মায়ের বাড়ি, সেখানে শুনছি যে অতটাও বৃষ্টি হচ্ছে না, তবে এখানে মানে ব্যারাকপুর সাইড এদিকে দেখছি যে প্রায় মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমার পিছন পিছন এদিকে কিন্তু ছেলেও চলে এসেছে, আর ওদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো ছেলেকে নিয়ে এখন কিন্তু নিচে চলে যাব। আর আমি যাব একটু বাজারে। দেখবে আমাদের এখান থেকে বাজারটা কিন্তু অনেকটাই কাছে, বাস 2 পায়ের রাস্তা। তো এদিকে কিন্তু আমি এবার রেডি হয়ে গেছি, গ্যাসটা অফ করে দিয়ে এখন আমি ছেলেকে রেখে ওকে দুধ খেতে দিয়েছি, দিয়ে টিভি চালিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি বাজারে চলে যাব। এই যে আমরা যেই এরিয়ার মধ্যে থাকি, সেই গেট থেকে বেরিয়ে এই যে 2 পা হাঁটলেই ওই যে ওই কর্নারে কিন্তু বাজার, ওখান থেকে পুরো বাজারটা। ওখানে মাছ পাওয়া যায়, ফল শাকসবজি, তুমি যা নেবে কোনো কিছুর কমতি নেই, চিকেন মাটন যা নেবে সব কিছু। এই যে গলিটা দেখছো, একজন স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, আর এই যে একজন দিদি একদম কিন্তু গেটের সামনেই বসে। আর এই যে পুরো বাজারটা, এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার শুধু এই বাজারই পাবে, হেঁটে হেঁটে তোমাকে খুঁজে খুঁজে নিতে হবে। তো আমার তো অত সময় থাকে না, তাই আমি কিন্তু এই দিদির কাছ থেকেই নিয়ে নিই। তো এখানে ফুল নিয়েছিলাম, ঠাকুরের ফল নিয়েছিলাম, ছেলের যেহেতু স্কুল খুলবে সোমবারে, এবার টিফিনে যেহেতু ফল দিতে হয়, তার সঙ্গে বিট নিয়েছিলাম, আর গ্রসারি কিছু জিনিস নিয়েছিলাম। আর এদিকে নিয়েছি একটা দুধের প্যাকেট, আলু, লঙ্কা, কারি পাতা, অনেক কিছুই। আর এদিকে কিন্তু একটু চিকেন নিয়েছিলাম, কারণ আজকে কিন্তু আমার শ্বশুরমশাই আসছেন। তো একটু চিকেন না নিলেও হয় না, কারণ উনি তো বাড়িতে থাকেন, এবার রান্নাবান্নার একটু সমস্যা হয় একা একা রান্না করে খেতে। তো সেই জন্যই কিন্তু ভাবলাম যে আজকে যেহেতু আসছে, তার উপর রবিবার, তাহলে একটু চিকেন করে ফেলি। আর আমার হাতে চিকেন খেতে এমনি শ্বশুরমশাই খুব ভালোবাসেন, সেই জন্যই কিন্তু চিকেনটাই করলাম। প্রথমে ভেবেছিলাম মাছ নিয়ে আসবো, তারপর দেখলাম উনি তো 2-1 দিন থাকবেন, তাহলে মাছটা পরে একদিন করলেও হবে। তো বাজার থেকে চলে এসেছি, এসে কিন্তু স্নান করে নিয়ে একটু মাথায় হেনাটা দিয়ে নিয়েছিলাম মাঝখানে। আর এদিকে কিন্তু চিকেনটা কষাতে দিয়ে দিয়েছে, আলু কিন্তু ভাজা হয়ে গেছে, ওদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে। পাঁপড় ভাজাটা স্পেশালি ছেলের জন্য। আর যেহেতু চিকেন করছি, ডাল করছি, তাই এক্সট্রা কোনো তরকারি করলাম না। ডালের সঙ্গে একটা তরকারি করলেও হতো, আবার দেখলাম চাটনি করব, থাক তরকারিটা করছি না, আবার কালকে করতে হবে যেহেতু। তো সেই জন্য চিকেন, ডাল, পাঁপড় ভাজা, আর এদিকে কিন্তু একটু আমের চাটনি করে নেব। তারপর আর পুরো ভিডিওটা কন্টিনিউ করিনি, অনেকক্ষণ সময় লেগে গেছিলো। তারপর ছেলেকে স্নান করিয়েছি, রান্না করতে করতে ঘর টরগুলো গুছিয়েছি, ঝাড় দিয়েছি, তারপর কিন্তু এখন স্নান করে নিয়েছি। এখন বাজে মোটামুটি 11:45 মতো। তো এখন কিন্তু একটু ফ্যানের তলায় বসলাম, যেহেতু মাথায় হেনা দিয়েছিলাম, তারপর একটু ফ্যানের তলায় বসা হয়নি, গরমে গরমে মাথার মধ্যে যন্ত্রণা করছিল, তাই পুজো করতে বসে একটু কিন্তু ফ্যানটা চালিয়েই বসলাম। আর ঠাকুরকে একটু ভোগ দিয়ে দেবো। আর মানে পুজো করতে বসলেই না আমার একটু মনটা খারাপ হয়ে যায়, কারণ এখানে না আমি এখনও কিছু গুছিয়ে উঠতে পারিনি, খুব খারাপ লাগে। তো আমি এবার বাড়ি গিয়ে সত্যি মানে যা যা লাগবে আমি কিন্তু এখান থেকে লিস্ট করে নিয়ে যাব। এবার অনেক কিছু না, কি বলো তো, আমরা যখন কোথাও যাব ভাবি, তখন ভাবি যে না জাতামাতা করে থেকে যাব, অত সব কিছুই দরকার, সব কিছুই নিতে হবে, এমনটা না করলেও চলবে। কিন্তু যখন আমরা সেই জায়গায় পৌঁছে যাই, এমন এমন জিনিস থাকে যেগুলো তুমি যদি ভাবো যে এগুলোকে স্কিপ করলেও হয় না। যেমন আমার কাছে এমন একটা সমস্যা হয়েছে যে রান্নাঘরের আর ঠাকুর ঘরের মানে যে ঢোপগুলো লাগে না এটা সেটা রাখার জন্য, ডাল, চাল, বিস্কুট, চানাচুর, তো আমি ভেবেছিলাম যে অনলাইন নেব, এরকমটাই ইচ্ছা ছিল। তো এবার অনলাইন নেব করতে করতে আমি ঠিক দেখছিও না, নেওয়াও হচ্ছে না, আর মনের মতো ঠিক হচ্ছে না। মানে শুধু যে ছোট নেব বা বড় নেব তা না, আমার অনেক রকম সাইজের লাগবে। অনলাইনে অনেক দেখছি যেগুলো অনেক রকম সাইজের আছে, সেগুলো আমার দেখে পছন্দ হচ্ছে না। আবার যেটা আমার রান্নাঘরে আমি ভিডিওর কাজে যেগুলো ইউজ করি, সেগুলো একটু ভালো নেব, আর যেগুলো এমনি ঘরে চানাচুর টানাচুর রাখার মতো, সেগুলো একটু অন্যরকম নেব। তো মনের মতো কিছুই হচ্ছে না। তো ভাবছি এবার যখন বাড়ি যাব, বাজারে গিয়ে নিজের চোখে দেখে দেখে নেব, এরকমটাই ইচ্ছা আছে। আর ঠাকুরেরও এই যে নকুল দানাগুলো রাখা, ধূপ রাখা, ফুলকড়ি রাখা,
ফুল রাখার ঝুড়ি কিছুই আমার কাছে নেই। বাড়ি থেকে আসার সময় এতটাও ভাবতে পারিনি, ভেবেছিলাম আশেপাশ থেকে নিয়ে নেব, কিন্তু যে প্লাস্টিকের দোকানটা অনেকটা দূর, এখান থেকে প্রায় 5 কিলোমিটার। আমি আর হাজব্যান্ড একদিন কিন্তু হেঁটে হেঁটে চলে গেছিলাম। ও যেহেতু ছিল, আমরা দুজন ছিলাম, গল্প করতে করতে চলে গেছিলাম, জিনিসগুলো নিয়ে চলে এসেছিলাম। তখন কিন্তু ঢোপগুলো নেওয়া হয়েছিল না, আমি ভেবেছিলাম অনলাইন নিয়ে নেব, সেই আশায় কিন্তু নেওয়া হয়নি। তো ওইদিকে এখন কিন্তু বিকেলবেলা, মাঝে আর ভিডিও করা হয়নি। ছেলেকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে, আমি উঠে পড়েছি মোটামুটি 3:45-র সময়। উঠে কিন্তু আমি 2টো ভিডিও বানিয়ে নিয়েছি। 2টো বললেও ঠিক না, কি বলবো, একটা ভিডিও পুরো বানিয়েছি আর একটা কিন্তু অর্ধেক বানানো হয়েছে, সেটা ফ্রিজে জমবে, তারপর আবার কিছুটা বানাতে হবে। তো সেই জন্য এই যে এখানে একটা জাতামাতা, জানি না কি এটা, আমি নিজেই বানিয়েছি, আমি নিজেই জানি না, তবে খেতে খুব সুন্দর হয়েছিল। বেগুনের একটা রেসিপি তোমাদের সঙ্গে আস্তে আস্তে নিশ্চয়ই শেয়ার করব। আর আমার একটা সমস্যা কি বলতো, যারা এরকম রান্নার ভিডিও করে তাদের না এখানে সেখানে সব জায়গায় তেল জমে যায়। তো এবার যেটাতে তুমি ডিম ভাজবে, সেই ডিম ভাজার তেলটা কিন্তু নিরামিষ তরকারিতে দিতে পারবে না, বা যেটাতে চিকেন ভাজবে সেই তেলটাতে না আর অন্য কোনো তরকারি খেতে মন চায় না, তখন তেলগুলো জমে যায়। ভাবি যে চিকেন ভেজেছি, তাহলে যেদিন চিকেন রান্না করবো সেদিনই তেলটা ইউজ করে নেবো। এইসব ভাবনা চিন্তাতে কিন্তু এখানে সেখানে 2-3 জায়গায় তেল জমে থাকে। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যা দেবো, এখনও দিইনি। দেখলাম সন্ধ্যা হতে একটু সময় লাগবে, তাই আজকে সকালবেলায় যে চা চিনি সব আনা হয়েছিল সেগুলো কিন্তু এখন বক্সে রিফিল করে নেব। তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমার মনটা অনেক ভালো থাকছে। মাঝে মধ্যে না কেমন, আজকেই যেমন সকাল থেকে মনটা একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কার জন্য মন খারাপ করছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। একবার বাবা মার কথা মনে পড়ছে, একবার হাজব্যান্ডের কথা মনে পড়ছে, কিন্তু মনটা খারাপ কী কারণে করছে বা কাদের জন্য করছে সেটা বুঝতে পারছি না। একটু সকাল থেকে কেমন একটা লো ফিল করছিলাম, একদম ভালো লাগছিল না। আর কি বলো তো, বাড়ি থেকে দূরে থাকা না, আজকে যেহেতু শ্বশুরমশাই এসেছে, এবার আমাদের বাড়ির কাছ থেকে এসেছে, সেখানে আমার বাবা মা থাকে, তারা ইচ্ছে করলেও হয়তো আসতে পারবে না সবসময়, সেই জন্য কিন্তু মনটা খারাপ লাগে। যে আমারও তো মন চাই যে আমার বাবা মা এসে কয়েকটা দিন থেকে যাক, কিন্তু তারাও মানে সেই সুযোগটা তাদের কাছে নেই। তো সেই জন্যই আর কি আমার কিন্তু মনটা বেশ খারাপ লাগছে। আর যাই হোক, এখানে চাটা ঢেলে নিলাম, তারপর চিনিটা ঢেলে নিলাম। আর একজন কমেন্ট করেছিলে, দিদি তোমার যে লাভ ম্যারেজের যে স্টোরিটা, বিয়ের যে স্টোরিটা, সেটা আমাদের সাথে শেয়ার করো, এরকম কিছু একটা, সঠিক আমি বলতে পারলাম না, তবে এরকমই কিছু। তো আমি একটা কথা বলি, এই জিনিসটা আমি কবে শেয়ার করবো আমি সঠিক নিজেই জানি না, কারণ আমাদের জীবনের যে কাহিনী, আমাদের বিয়ের আগের যে ঘটনা, আমরা যে কী স্ট্রাগল করে আমাদের বিয়েটা হয়েছিল, এমন হয়তো কারোর সঙ্গে পৃথিবীতে হয় না। সবাই তো বুক ফুলিয়ে বলে যে আমাদের বিয়েতে যেমন অ্যারেঞ্জমেন্ট হয়েছিল তাদের কারোর হয়তো হয়নি, আমরা যতটা আনন্দ করেছি কেউ হয়তো করেনি, কিন্তু আমরা এটাই বলি, আমি বলি যে আমরা যতটা কষ্ট পেয়েছি ততটা হয়তো কেউ এই পৃথিবীতে বিয়ের আগে কষ্ট পায়নি। তো যাই হোক, সেসব ছাড়ো, পুরোনো দিনের কথা, এখন ভালো আছি সেটা মনে নিয়েই চলি। বিয়ের পর থেকে তো হাজব্যান্ডের সঙ্গেই থাকতাম, আলাদা একদম থাকতে হয়নি। বিয়ের মোটামুটি 20-25 দিন পরেও আমাকে নিয়ে চলে গেছিলো, কোয়ার্টার সব ঠিক হয়ে গেছিলো, যেহেতু আমাদের রেজিস্ট্রি ম্যারেজ আগে থাকতেই হয়ে গেছিলো। তো কোয়ার্টার স্যাংশনের জন্য কিন্তু রেজিস্ট্রির ওই যে প্রুফটা লাগে, যে সার্টিফিকেটটা, সেটা লাগে। তো সেটা আমাদের তো অনেক আগেই হয়ে গেছিলো রেজিস্ট্রিটা, তাই ও কিন্তু সব কিছু কোয়ার্টার ঠিক করে নিয়েছিল। তো এবার কি বলো তো, বিয়ের সময় যে ধকলটা গেছে না, মানে আমার বয়সটা তো তখন অনেকটাই কম ছিল, তখন আমি 19-20 এরকম একটা বয়স। তখন কে মানে মানুষকে চিনতে পারতাম না। কেউ যদি মুখের ওপর হেসে একটা কথা বলতো বা ভালোভাবে কথা বলতো, তখন হয়তো ভাবতাম সে কতই ভালো, সে আমাকে হয়তো ভালোবাসে। সেইগুলো বুঝতাম না যে তার মনের মধ্যে অন্য কিছু আছে, সে মুখে অন্য কিছু বলছে। তো অনেক হার্ট হয়েছিলাম, অনেক বলার বাইরে। কেউ যদি বলতো যে আজকে তুমি আমার বাড়িতে থাকো, আমি ভাবতাম হয়তো সে সত্যিই চাইছে আমি থাকি, কিন্তু মনে মনে যে সে চাইছে না সেটা আমি বুঝতাম না। তো যাই হোক, হাজব্যান্ডের সাথ পেয়েছি, অনেকটাই পেয়েছি। আর কি বলবো, সেই সময় ওই আমার একমাত্র সেই মেরুদণ্ড ছিল, ওই আমার মেরুদণ্ড ছিল, সেই জন্যই এখনও মানে সংসারে আছি, ওর সঙ্গে ভালো আছি, এটুকুই। আর পরিবারের দিক থেকে সাপোর্ট আমরা খুব কম পেয়েছিলাম এক সময়, আর এখন অনেকটাই পাচ্ছি। তো কি বলবো, পরে তোমাদের সাথে শেয়ার করবো, এখন আর সেসব কথায় যাচ্ছি না। তো সব এইদিকে দেখো সন্ধ্যা দিতে শুরু করে দিয়েছি। আর আজকে এমন হয়েছে আমি সব কিছু ভুলে যাচ্ছি, তোমাদের পরে শেয়ার করব। আমাদের যে অনলাইন থেকে একটা ফ্যান নিয়েছিলাম না, তোমাদের দেখিয়েছিলাম, ছোট্ট হাই স্পিডের ফ্যানগুলো। তো আমাদের এই ঘরটা না, বেডরুমটা অনেকটা বড়, মানে হাই স্পিডের যে ফ্যানটা নিয়েছিলাম ছোট পাখার, তো ছোট পাখার ফ্যানের যে হাওয়াটা সেটা গোটা ঘরে কিন্তু ছড়াচ্ছিল না। তো একজনকে ডাকা হয়েছিল, সেই আমাদেরকে ধরিয়ে দিল যে তুমি এত বড় ঘরে এতটুকু পাখা লাগালে সেই হাওয়াটা তো পুরো মানে বেডে আসবে না বা পুরো ঘরে ছড়াবে না, তুমি এই পাখাটাই নাও, কিন্তু বড় পাখার নাও। যখন তোমাদের ছোট ঘরে ইউজ করবে তখন
ছোট পাখা নেবে। তো সেই মতোই আমরা কিন্তু আমাদের হাওয়া লাগছিল না, একটু অসুবিধা বোধ লাগছিল, তো সেই জন্য কিন্তু এক্সচেঞ্জ করা হয়েছে। তো তখনও কিন্তু আমি একটা হাজব্যান্ড আমাকে যাওয়ার সময় বলে গেছিলো যে এই তারটা তোমার হাতে দিয়ে গেলাম, এই জিনিসটা তুমি কিন্তু ঠিক করে রেখো। আমি কিন্তু ওকে বলেছিলাম যে আমি এই জায়গায় রেখেছি, তো আজকে সকাল থেকে আমি খুঁজেই পেলাম না। তারপর একটা ফোন আছে, এক্সট্রা একটা ফোন আছে, যেই ফোন থেকে আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিই আর গান চালাই। গানটা মানে মৃত্যুঞ্জয় মন্ত্র হোক বা হরে কৃষ্ণ গান হোক চালাই, ভালো লাগে, মনটা একটু রিল্যাক্স হয়। তো আজকে আমি ফোনটাও খুঁজে পেলাম না, সন্ধ্যা দেওয়ার সময় একটু গানটা শুনি সেটাও শুনতে পেলাম না। তো যাই হোক, এদিকে আবার ছেলেকে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ছেলেকে পড়তে বসিয়েছি, আর এদিকে পড়া প্রায় শেষের দিকে, আরও কিন্তু বদমাইশি শুরু করে দিয়েছে। আর ওই যে লেখাগুলো ওকে লেখা শেখাচ্ছি। তোমাদেরকেও একটা কথা বলি, যাদের ছোট বাচ্চা আছে, আমি যখন ওকে ছোটোবেলায় লেখাতাম তখন কিন্তু আমি কোনো রকম পয়েন্ট করে দিতাম না, আমি বলতাম এইভাবে এইভাবে লেখো, তখন সেইভাবে কিন্তু লিখতো। এখন কিন্তু আমি ডট ডট করে লেখাচ্ছি, তাহলে কিন্তু ওর হাতের লেখাটা ভালো হবে। কারণ ম্যামের কাছে এটা আমি শিখেছি। ম্যাম যখন ডট ডট দিয়ে লেখাতো তখন আমি ভাবতাম ম্যাম কি শেখাচ্ছে, আমার ছেলে তো শিখেই গেছে। কিন্তু আমি অনেকটা তফাৎ বুঝতে পারছি, যখন থেকে ও ডট ডট দিয়ে লেখা শিখেছে তখন থেকে কিন্তু ওর হাতের লেখা অনেকটা সুন্দর হয়েছে। তো সেই জন্য কিন্তু আমি এখন ডট ডট করেই লেখা শেখাচ্ছি। ও তো লিখতে পারে যদিও, তবুও আমি কিন্তু ডট ডট দিয়ে লেখাচ্ছি যাতে ওর লেখাগুলো একদম স্পষ্ট হয়। তো ওর বদমাইশি দেখো, মানে অনেক কষ্ট করে পড়তে বসায়। আগে তো পড়তে বস বললেই বসে যেত, আর এখন পড়তে বস বললে 10 মিনিট পরে আসে, এটা সেটা বলে বলে আসে। এবার বসার পরেও মোটামুটি 10-15 মিনিট এটা সেটা বলে ভুগিয়ে ভাগিয়ে খেলা করে তবেই কিন্তু পড়তে বসে। তবে যখন পড়তে বসে যায় তখন কিন্তু ওর অনেকটা মন লেগে যায়, তখন কিন্তু বদমাশিটা কম করে, বলে মাম্মা এরপর কী পড়বো, ওর পর কী পড়বো, এরকম কিন্তু। তো যাই হোক, এদিকে পড়া হয়ে গেছে, আমি বললাম যা ওই ঘরে দাদু ঠাম্মি আছে, গিয়ে দেখে আয়। ও তো মানে মনের মধ্যে ছটপট করছে, যেহেতু অনেক দিন পরও দাদাই এসেছে সরি। তো সেই জন্য আমি বললাম, ঘরটা ভিড়িয়ে দিয়েছিলাম, নাহলে পড়ার একটু অসুবিধা হয়, ওই ঘরে টিভি চলে, আর যেহেতু দাদাই এসেছে ওর মনটা যেহেতু ওদিকেই আছে, সেজন্য ঘরটা ভিড়িয়ে দিয়েই সবসময় কিন্তু পড়তে বসাচ্ছি এখন কিছুদিন থেকে। মানে ওর দাদা আসার আগে থেকেও কিন্তু আমি ঘরটা ভিড়িয়ে দিয়েই পড়তে বসাই। তো কি হয়েছে, আমরা এদিকে পড়তে বসিয়েছি আর বাবা মা কিন্তু নিচে গেছিলো, তো আমরা সেটা বুঝতেই পারিনি। আমরা এই ঘরে ছিলাম, গেট বন্ধ ছিল, ফ্যান চলছে, ছেলেকে পড়াচ্ছি, তো ছেলে ওই ঘরে গিয়ে দেখে যে কেউ নেই, তখন কিন্তু কান্না শুরু করে দেয়। ওরা হয়তো নিচে গেছিলো কোনো কারণে, যাই হোক। তো তারপর ও মানে কান্না শুরু করে দিয়েছিল। তারপর আমি কি করব বুঝতে পারছিলাম না, আমি বললাম যে তুই একটু টিভি দেখ বসে বসে, ওরা ঠিক চলে আসবে। তো এদিকে আমি এবার ভাতটাও বসিয়ে দিলাম, বললো মাম্মা ভাত খাবো, যেহেতু এদিকে 8:30 বাজতে চললো, তো দেখলাম ভাতটা বসিয়ে দিই, নাহলে ছেলের আবার খিদে পেয়ে যাবে, আর ভাতটা হতে তো অনেকটা সময় লাগবে। তো এদিকে আমি এবার টিভি চালিয়ে দিয়েছি, দেখো মনটা খারাপ হয়ে গেছে। তো আমি ওকে নিচে খুব একটা যেতে দিই না, মানে গেলেই না রোজ রোজ নেশা হয়ে যায়, আর ওখানে গিয়েও ঠিকঠাক থাকে না, ওখানেও ডিস্টার্ব করে। সেজন্য আমি দেখি ও ঘরেই থাক বা একটু ছাদে নিয়ে যাই, নিচে গেলেই কান্নাকাটি বদমাশি এই সবগুলো চলতে থাকে। তো এদিকে দেখো কার্টুন চালিয়ে দিয়েছে, আর একটু চানাচুর দিয়ে দিলাম, যেহেতু ভাতটা হতে সময় লাগবে। আর বিকেলের দিকে ঘুম থেকে উঠে কিন্তু একটু দুধ আর চকোস খেয়েছিল। তো দুধ চকোস খেলে না, আমার দুধ খেলে মনে হয় যেন ছেলের খিদে পেয়ে যাচ্ছে, আমার নিজে থেকেই ভালো লাগে না। তো তারপরে না ভাত খাওয়ার আগে ছোট্ট অল্প কিছু একটু না দিই ওকে সবসময়। তো ওদিকে চানাচুরটা দিয়ে দিলাম, ও একটু বসে বসে চানাচুরটা খাক আর টিভিটা দেখুক। ওইদিকে আমি ভাতে কিন্তু সেদ্ধ দেবো, কারণ দুপুরে যে তরকারিগুলো রান্না হয়েছিল সেগুলো কিন্তু অনেকটাই কম কম করে আছে। এবার আমরা মানুষ হচ্ছে 3 জন, বড় মানুষ, ছেলে আছে, ছেলেও তো চিকেন খাওয়া শিখেছে, 1 পিস হলেও খায়। তো সেই তরকারিতে ভাতে কিন্তু হবে না, সরি ভাত তো ফিনিশ হয়ে গেছে, মানে সেভাবেই রান্না করেছিলাম যে একবারের হবে, রাত্রিবেলায় গরম গরম রান্না করব। এই যে চিকেন একদম কম পরিমাণে আছে, আর ডালটাও কম আছে, পাঁপড় ভাজাটাও ফিনিশ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে তাহলে একটু ভাতের মধ্যে সেদ্ধ দিই, তো সেই মতোই আলু করলা সেদ্ধ দিয়েছিলাম। আলু করলা সেদ্ধ কিন্তু একসঙ্গে আমার মা যখন মাখিয়ে দেয় আমরা খেতে খুব ভালোবাসি, এখন আমিও চেষ্টা করি মার মতোই করেই মাখানোর চেষ্টা করি, মানে একটু লবণ ঝাল বেশি করে দিলে সেদ্ধ মাখালে বেশ ভালো লাগে। আর এই যে চারিদিকে আমার তেল জমে যায়, এটাই সমস্যা। তো এদিকে এখন ডালটাও গরম করে নেব, সেই সকালে রান্না হয়েছে, মানে মোটামুটি 10টার মধ্যে কিন্তু রান্না হয়ে গেছে। যেহেতু শ্বশুরমশাই আসতেন 10:30টার মধ্যে বা 11:45টার মধ্যে উনি চলে এসেছেন, আমি চেয়েছিলাম যে উনি আসার আগে আমার ভাত তরকারি সব রান্না হয়ে যাক। যেহেতু সকাল 5টায় যে মানুষটা বেরিয়েছে, তার 11টার মধ্যে যদি সে বাড়িতে ঢুকে 5-6 ঘন্টা সে জার্নি করে আসে, তাহলে তার কতটা খিদে লাগতে পারে। তাই কিন্তু সকালবেলায় খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম। আর আমি দিন দিন এমন ভুলক্কর হয়ে যাচ্ছি না, সব কিছু ভুলে যাই। যে গতকালকে আলু পটল সয়াবিনের তরকারি ফ্রিজে রেখেছিলাম, দুপুরে বের করতে মনে নেই, এখন আমার চিকেনটা বের করতে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, সবাই খুব ভালো থেকো আর কমেন্ট করো আমাকে, টাটা।